তুমি এই দেশের উপর রহমত নাজিল করো, শান্তির ফয়সালা দান করো, এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। তাদের মায়ের লজ্জা দেশবাসীরও হয়ে গেল। বাংলাদেশ থেকে তারা 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহই ভালো জানে। ব্যাংকগুলো সব ফুটলা, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর, এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে। এই ব্যাংকটি 83 সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর 5 বার পেয়েছিল, এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক, যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা 34% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের 32% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে গণে তার সেবা পৌঁছে দিয়েছিল। সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাজর আছে, অস্থি আছে, গোস্ত নাই, চামড়া নাই। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 3টি নির্বাচন সচক্ষে দেখেছে, কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। কেন ভোট দিতে পারে নাই? 14 সালের নির্বাচনে 154টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস। এমন ভীতির সন্ত্রাসের রাজ্য যেখানে কেউ দাঁড়াবার সাহস করে না। 18 সালের নির্বাচনে এসে বললেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপর আস্থা রাখেন, নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আসেন নির্বাচনে, নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের ভোটের প্রতিফলন হবে। সেই বছর, আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল, সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল। এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন। জাপান কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না। সেই জাপানি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে 18 সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন। তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে। 24 সালে এসে নিশি রাতেরও প্রয়োজন হয় নাই। আমি আর ডামি, আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী, এখন একটা ডামি নির্বাচন হলো এবং ডামি একটা সরকার গঠন হলো। এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি, জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে, 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে। আশ্চর্য ব্যাপার। 24 সালে যদি এটা নির্বাচনও ধরে নেই, যুক্তির খাতিরে নির্বাচন তো হয় নাই, তাহলে মানুষ দিল 5 বছরে। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মেধার কোনো নিশ্চয়তা ছিল না। লড়াই করে মেধার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না। এই সমস্ত বৈষম্যের কেন আন্দোলন করবে এই হাসিনা? কেন আন্দোলন করবে এই হাসিনা সরকার? আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি। তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? কয় না, ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না, তো ভাই হবে কে? বলে যদি গলি তোমাকে শেষ করে দেয়, বলে যে আমি আবু সাইদের সাথে গিয়ে মুলাকাত করব, শহীদ হয়ে যাব। কয় তোমার মা বাবা কাঁদবে না? বলে যে না, আজকে আসার সময় বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যাচ্ছি লড়াই করতে, যদি মরে যাই তোমরা কেঁদো না। বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল? জুলুমে জুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে। চোখ রাঙ্গায় কথা বলতেন, ভেংচি কেটে কথা বলতেন,
মাঝে মাঝে 18 কোটি মানুষকে বলতেন এদেশে ওদেশে চলে যাও, এদেশ আমাদের, তোমাদের না, আমাদের বাপদাদাদের দেশ, তোমরা এখানে ভাড়াটিয়া, 18 কোটি ভাড়াটিয়া, তোমরা চলে যাও দেশ ছেড়ে। বাড়ির মালিক কখনো দেশ ছেড়ে পালায় না, পালায় কারা? তাও যদি ভাড়াটিয়া ডিফল্টার হয়, ঠিক মতো ভাড়া না দেয়, বরঞ্চ ভাড়াটিয়া যদি মালিকের ঘরে থাকে সেখানে ডাকাতি করে, সেই ভাড়াটিয়াকে মানুষ তাড়ায় দেয়। তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে। মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো, বলা দূর হলো। তো এক চুর একবার মারা গেছে। মারা যাওয়ার আগে তার যখন একটু মুমূর্ষু অবস্থা চলে আসছে, বুঝতেছে যে আমার এখন যাওয়ার পালা, গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে বহু কষ্ট দিয়েছি, আসেন একটা কথা বলে যাই আপনাদের। কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই। মরার পরে তার গাছের জালে ঝুলাইয়া রাখছে। যখন পুলিশ খবর পাইছে যে যখন দুলানো শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? আজকে এই কাণ্ড ওই কাণ্ড, ফুস ফাঁস চতুর্দিক থেকে চলতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি। সরকারের কাছে, বিচার বিভাগের কাছে আমরা দাবি করব, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের প্রতি যেন সুবিচার করা হয়। তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাআল্লাহ, তাদের জীবনের স্বাদ মিটে যাবে ইনশাআল্লাহ। তারা গুণের দায়ে অভিযুক্ত, খুনের দায়ে অভিযুক্ত, লুটের দায়ে অভিযুক্ত, তারা মানুষকে বেইজ্জত করার দায়ে অভিযুক্ত, চুরি চামারির দায়ে অভিযুক্ত, সকল অধিকার হরণের দায়ে অভিযুক্ত। শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে। আপনারা দেখেছেন, ক্ষমতায় দেখতে চান এই ধরনের লুটেরা, চোর, চাঁদাবাজ, দখলদার, কাউকে আপনারা দেখতে চান না? তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরো বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত % ভোট পাবে সংসদে, সেই দল তত % প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক। আপনারাও কি তা চান? সম্মানিত কয়রাবাসী, আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন, তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না। সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত, কোন এলাকার সমস্যা কত বেশি, অগ্রাধিকার আদায়ের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার কতটুকু পারবে জানি না, তাদের সময় মেয়াদ খুব বেশি না, স্বল্প সময়। তাদের কাছে আমাদের দাবি থাকবে, অন্তত পক্ষে যেই বেড়িবাঁধ দুঃখ হয়ে, স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর, তাতে অন্তত হাতটা আপনারা দেন। একটা পরিকল্পনা এটা পাশ করেন। আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাআল্লাহ সমাপ্ত করবে, পূর্ণাঙ্গ করবে। আর যদি আপনাদের টাইমে পারেন ভালো, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো। না পারেন আপনারা শুরু করে যান। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শোনার জন্য। কি জন্যে, আমরা কি করব, আগামীতে কি করতে চাই, আমরা আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করতে চাই। তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই, আমরাও বৈষম্যহীন সমাজ চাই। তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই, দেশ চাই, আমরাও বলছি সেই ন্যায় বিচার
কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই। তারা বলেছে আমরা চাঁদাবাজ মানি না, দখলদার মানি না। আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাঁদাবাজ রাখবো না এবং দখলদার রাখবো না। এই বাংলাদেশকে চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করবো ইনশাআল্লাহ। এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে তারেও আমরা ছাড় দেব না। এখানে চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না। আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি, শক্তি যোগাতে পারি, সামনে এগিয়ে দিতে পারি। সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই। এই সমাজটাকে আপনারাও চান না? এখানে দুই ভাগ হয়ে গেছে। তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেল রে, আমার হাত থেকে তো চান্স চলে গেল। আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল। না, আমরা কেউ বুড়া নই, কিন্তু এখানে আমিও বুড়া না। আমার চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল। আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না। বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায়, যে লড়াই করতে ভয় পায়, যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না, সে হলো বুড়া। আমি ওই বুড়া হতে চাই না। আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই। আপনারা কেউ সবাই সেই যৌবন চান? সবাইকে মোবারকবাদ, মাশাআল্লাহ। কাউকে যদি বলা হয় চাচা আপনার বয়স কত, বলে যে এই ধরেন 70, বলে আপনাকে তো এমন লাগে না, অনেক কম মনে হয়। দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে। সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি। আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন। আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করা, হাতে হাত মিলিয়ে দেশ গড়তে ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। আমাদের মা বোনেরা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। ভালো একটা বসারও সুবিধা দেওয়া যায়নি, আমরা দুঃখিত। আগামীতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদেরকে ভয় দেখানো হয়, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু কাটা, আর মহিলা যারা আছে তাদেরকে ঘরের বীরের টুকাইয়া বাইরে দিবে তালা। কি চমৎকার কথা! আমাদের ঘরে মা বোন নাই? আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না, কাজকর্ম করে না। আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক, তিনি তো সংসদ সদস্য ছিলেন। দুটি মেয়ে, তারাও চিকিৎসক, ছেলে হেও চিকিৎসক। তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি, আমার মেয়েদেরকে আমি পাঠাইনি? তারা কি সমাজের সেবা দেয়নি? আমাদের সকলের ঘরে খোঁজ করলে এরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের, সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন। দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে, একটি আপনাদের নিরাপত্তা, আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ তাআলা নাযিল। আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ গড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন, আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না, সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না। আল্লাহ তাআলা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন, মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান। একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্যে, হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্যে এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে। সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার, ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো। এই স্টেজেও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এক ভদ্রলোক, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন। আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি কিন্তু বলি নাই, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন। আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ এই দেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কোনো হিংসার জায়গা আমরা রাখবো না, দেশকে ভেঙে টুকরা টুকরা করতে দেব না। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ। কাজে এই যুদ্ধ আমাদের দেশে 2.5 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়। আমাদের দেশে যোদ্ধার সংখ্যা হচ্ছে কমপক্ষে 10 কোটি। কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না? কমপক্ষে 10 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে। আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য, সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে, আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে। একটা ফুল আছে, সূর্যের আলো যেদিকে যায়
ওই ফুলটা সেই দিকে ঘুরে যায়। আপনারা সূর্যমুখী, আপনারা সূর্যের দিকে আছেন, আলহামদুলিল্লাহ। এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক, আমি দোয়া করি। আপনাদের কারণে এই বাংলাদেশ হয়ে জান্নাতময় হোক। আমাদের নারী পুরুষ নির্বিশেষে, দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ। হে রাব্বুল আলামিন, তুমি এই দেশের উপর রহমত নাজিল করো, শান্তির ফয়সালা দান করো। এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।